ছোটবেলা থেকে আমরা সবাই একটা কথা শুনেই তো বড় হয়েছি, তাই না? যে ধনী হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। একদম। সত্যি বলতে এই বইটা পড়ার আগ পর্যন্ত আমিও এটাই বিশ্বাস করতাম। ভাবতাম সমীকরণটা খুব সোজা, বেশি খাটুনি মানেই বেশি সাফল্য। কিন্তু তারপর আমার মাথায় একটা প্রশ্ন এলো, যদি শুধু কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে একজন রিক্সা চালক বা ধরুন ইটভাটা শ্রমিক, তিনি কেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি নন? ঠিক। তারা তো আমাদের অনেকের চেয়ে অনেক বেশি শারীরিক পরিশ্রম করেন। তার মানে সমীকরণে কিছু একটা অনুপস্থিত। আর ঠিক এখানেই সিলিকন ভ্যালির বিখ্যাত ইনভেস্টর আর আধুনিক দার্শনিক নাভাল রবিকান্তের দর্শনটা আসে। উনি বলেন আমরা ধনী হওয়ার প্রক্রিয়াটাকে একটা রহস্য বা ভাগ্য বলে মনে করি। হ্যাঁ, ভাগ্য। কিন্তু আসলে তা নয়। তার মূল মন্ত্রটাই হলো ভাগ্যের উপর নির্ভর না করে কিভাবে ধনী হওয়া যায়। ওয়াও! নাভালের মতে সম্পদ তৈরি করা একটা দক্ষতা, একটা স্কিল যা শেখা সম্ভব। একটা দক্ষতা মানে গাড়ি চালানো বা সাঁতার শেখার মতো। অনেকটা সেরকমই। নাভাল বিশ্বাস করেন যদি কেউ এই দক্ষতাটা একবার ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলে আজ যদি সে তার সব কিছু হারিয়েও ফেলে, আগামী ৫ বা ১০ বছরের মধ্যে সে আবার সম্পদশালী হয়ে উঠবে। কারণ সে শুধু টাকা হারাবে, দক্ষতাটা নয়। একদম। সে তো সম্পদ তৈরির সূত্রটা জানে। দারুণ ব্যাপার। সত্যি বলতে নাভালের দি অ্যালমানাক অফ নাভাল রবিকান্ত বইটা পড়ার পর আমার নিজেরও কাজ এবং সাফল্য নিয়ে অনেক ধারণা বদলে গেছে। আমারও। তাই আজকের আলোচনায় আমরা এই বইয়ের কিছু মূলনীতি নিয়ে গভীরভাবে কথা বলবো। শুধু কিভাবে সম্পদ তৈরি করা যায় তাই নয়, বরং সেই যাত্রায় কিভাবে মানসিক শান্তিও বজায় রাখা যায় সেটাও বোঝার চেষ্টা করব। অবশ্যই। আলোচনার শুরুতেই যে বিষয়টা আমাকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছিল সেটা দিয়েই শুরু করি। আচ্ছা। নাভাল বলছেন আমরা সারা জীবন টাকার পেছনে ছুটি, কিন্তু আসলে আমাদের ছোটা উচিত সম্পদের পেছনে। আমার প্রথম প্রশ্ন ছিল, এই দুটো কি আলাদা জিনিস? এখানে সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিটা হয়। টাকা আর সম্পদ এক নয়। টাকা হলো একটা বিনিময়ের মাধ্যম, সমাজের কাছে আপনার দেনা পাওনার একটা হিসাব। যেমন ধরুন আপনি ১ মাস কাজ করলেন, তার বিনিময়ে বেতন পেলেন, এটা হলো টাকা। কিন্তু সম্পদ বা ওয়েলথ হলো এমন অ্যাসেট যা আপনি যখন ছুটিতে বা ঘুমাচ্ছেন তখনও আপনার জন্য আয় তৈরি করছে। আচ্ছা, একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরুন একজন খুব নামকরা ডাক্তার, তিনি যতক্ষণ চেম্বারে রোগী দেখছেন ততক্ষণই তার আয় হচ্ছে, তিনি তার সময় বিক্রি করছেন। ঠিক। এখন তিনি যদি ১ মাসের জন্য পরিবার নিয়ে ইউরোপ ঘুরতে যান, তার আয়ও কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এটা হলো টাকা উপার্জন। একদম ঠিক। এর বিপরীতে ভাবুন তো, সেই ডাক্তার যদি একটি হাসপাতাল বা ক্লিনিক তৈরি করেন, যেখানে একটা সিস্টেম আছে, অন্য ডাক্তাররা কাজ করছেন, নার্স আছেন, আর তিনি ঘুমিয়ে থাকলেও সেই সিস্টেমটা তার জন্য আয় তৈরি করছে। To get rich renting out your time, you must own equity, a piece of a business, to gain your financial freedom. নিজের সময় ভাড়া দিয়ে ভালো জীবনযাপন করা যাবে, কিন্তু অঢেল সম্পদের মালিক হওয়া যাবে না। যাবে না। আর্থিক স্বাধীনতার জন্য ব্যবসার একটা অংশের মালিকানা বা ইকুইটি থাকাটা খুব জরুরি। ইকুইটি বা মালিকানা, এই শব্দটা আমরা প্রায়ই শুনি, কিন্তু এর মানে কি শুধু শেয়ার বাজারে টাকা ঢালা? না না, এর অর্থ আরও ব্যাপক। ইকুইটি মানে শুধু শেয়ার বাজারে বিনিয়োগ নয়। আপনি যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, তাহলে কোনো নতুন স্টার্টআপে বেতনের একটা অংশের বদলে কোম্পানির শেয়ার নেওয়াটাও ইকুইটি। আচ্ছা। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার ইউটিউব চ্যানেল বা আপনার তৈরি করা অনলাইন কোর্সটাই আপনার ইকুইটি। তার মানে এমন কিছুর মালিক হওয়া যা আমার সরাসরি সময় ছাড়াই ভ্যালু তৈরি করতে পারে, এবং যার মূল্য সময়ের সাথে সাথে বাড়তে পারে। মূল কথা এটাই। তাহলে প্রথম শিক্ষাটা হলো সময়ের বিনিময়ে টাকা উপার্জনের ফাঁদ থেকে বেরিয়ে এসে সম্পদের মালিক হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কোন ব্যবসা বা ক্যারিয়ার বেছে নেওয়া উচিত? সবাই যা করছে সেই স্রোতে গা ভাসানো কি ঠিক? নাভাল তো এই ব্যাপারে খুব কঠোর একটা কথা বলেছেন, তাই না? হ্যাঁ, এবং কথাটা শুনলে প্রথমে একটু ধাক্কা লাগতে পারে। তিনি বলেন, কম্পিটিশন ইজ ফর লুজার্স,
অর্থাৎ প্রতিযোগিতা হলো পরাজিতদের জন্য। ও 1 মিনিট, এই কথাটা তো একটু বেশি শোনাচ্ছে না? প্রতিযোগিতা ছাড়া তো উদ্ভাবন হয় না। আমরা নিজেদের সেরাটা দিতে শিখি। ঠিক। খেলাধুলা থেকে শুরু করে ব্যবসা সবকিছুই তো প্রতিযোগিতার উপর দাঁড়িয়ে আছে। এটাকে তিনি এভাবে বাতিল করে দিচ্ছেন কেন? ভালো পয়েন্ট। তিনি আসলে স্বাস্থ্যকর প্রতিযোগিতার বিরোধী নন। তিনি বলতে চাইছেন, যখন আপনি অন্যের সাথে একই পুরস্কারের জন্য লড়ছেন, যেমন একই চাকরি বা একই বাজারের দখল, তখন আপনি একটা রক্তক্ষয়ী খেলায় নেমেছেন। জেতার সবচেয়ে ভালো উপায় হলো এমন একটি খেলা তৈরি করা যেখানে আপনি একাই খেলোয়াড়, এমন কিছু করা যা একান্তই আপনার। কিন্তু এমন কিছু খুঁজে পাওয়া কি আদৌ সম্ভব যা আর কেউ করছে না? এখানেই স্পেসিফিক নলেজ বা বিশেষ জ্ঞানের ধারণাটি আসে। স্পেসিফিক নলেজ? এটা এমন এক জ্ঞান যা কোনো স্কুলে বা কলেজে শেখানো হয় না। এটা চাইলেই কেউ আপনাকে হাতে ধরে শেখাতে পারবে না। তাহলে এটা আসবে কোথা থেকে? এটা তৈরি হয় আপনার সহজাত কৌতূহল, আপনার আবেগ এবং জীবনের নানান অভিজ্ঞতার এক ইউনিক মিশ্রণে। একটা উদাহরণ দেওয়া যায়? ধরুন, আপনি হাজার হাজার গ্রাফিক ডিজাইনারের মধ্যে একজন। ক্লায়েন্টের কাছে আপনার দর কষার ক্ষমতা কিন্তু খুব কম। ঠিক। কিন্তু আপনি যদি হন এমন একজন ডিজাইনার যিনি একই সাথে ব্লকচেন টেকনোলজি বোঝেন এবং ফিনটেক কোম্পানির জন্য ব্র্যান্ডিং করতে পারেন, তখন হঠাৎ করেই আপনার প্রতিদ্বন্দ্বী প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। ওয়াও! এটাই স্পেসিফিক নলেজ, আপনার বিভিন্ন আগ্রহের এক ইউনিক মিশ্রণ, যা কপি করা প্রায় অসম্ভব। তার মানে নিজের শখ বা আগ্রহগুলোকে মিলিয়ে একটা নতুন জায়গা তৈরি করা। যেমন ধরুন, এমন কেউ আছেন যার বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব ভালো লাগে। ঘন্টার পর ঘন্টা সে এটা করতে পারে কোনো ক্লান্তি ছাড়াই। তার কাছে এটা খেলা, কিন্তু অন্য কারো কাছে হয়তো এটা একটা কাজ। ঠিক। এখন এই মানুষটি যদি তার এই স্বভাবটাকে কাজে লাগিয়ে একটি পডকাস্ট বা ইউটিউব চ্যানেল শুরু করে, তাহলে সে অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবে, কারণ সে তো আসলে কাজ করছে না, সে মজা করছে। চমৎকার উদাহরণ। নাভাল ঠিক এটাই বলেন। তার একটি বিখ্যাত উক্তি হল, স্পেসিফিক নলেজ ইজ ফাউন্ড বাই পারসিউইং ইয়োর জেনুইন কিউরিওসিটি অ্যান্ড প্যাশন রাদার দেন হোয়াট এভার ইজ হট রাইট নাও। অর্থাৎ বাজারে কোনটা জনপ্রিয় সেটার পেছনে না ছুটে নিজের ভেতরের আসল আগ্রহ আর কৌতূহলকে খুঁজে বের করতে হবে। একদম। ছোটবেলায় কোন কাজটা করতে আপনার ভালো লাগত? কোন কাজটা আপনি পয়সা ছাড়াও করতে রাজি? উত্তরটা সেখানেই লুকিয়ে আছে। অনুকরণ না করে নিজের স্বকীয়তাকে একটা পণ্যে পরিণত করতে হবে। আচ্ছা, স্পেসিফিক নলেজের আইডিয়াটা দারুণ, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন। ধরুন, আমার স্পেসিফিক নলেজ হলো হাতে খুব সুন্দর মাটির পাত্র বানানো। এটা তো খুব ইউনিক, কিন্তু আমি তো দিনে 10টার বেশি বানাতে পারবো না। তাহলে আমার আয় তো সীমাবদ্ধ হয়ে গেল। এখানে নাভালের দর্শনটা কিভাবে কাজ করবে? অসাধারণ প্রশ্ন। আর এখানেই লিভারেজ আসে, আলাদিনের চেরাগ হয়ে। আলাদিনের চেরাগ, দারুণ উপমা। আপনার স্পেসিফিক নলেজ হলো কি করতে হবে, আর লিভারেজ হলো কিভাবে সেটাকে 1,00,000 মানুষের কাছে পৌঁছাতে হবে। লিভারেজ হলো এমন একটি মাধ্যম যা আপনার সামান্য প্রচেষ্টার ফলাফলকে বহু গুণ, এমনকি 1000 গুণ বাড়িয়ে দেয়। আচ্ছা। লিভারেজের ধারণাটা কিন্তু সময়ের সাথে বদলেছে। প্রাচীন যুগে লিভারেজ ছিল জমি আর জনবল। মানে যার যত জমি বা যত কর্মচারী সে তত শক্তিশালী। হ্যাঁ, এরপর এলো পুঁজি বা মূলধনের যুগ, যেখানে টাকা দিয়ে আরও টাকা বানানো হতো। কিন্তু এই দুটো ক্ষেত্রেই অন্যের অনুমতি বা সাহায্যের প্রয়োজন হতো। কিন্তু আমরা এখন এমন এক যুগে বাস করছি যাকে নাভাল বলেন পারমিশনলেস লিভারেজ বা অনুমতিবিহীন লিভারেজের যুগ। এর মানে হলো এই লিভারেজ ব্যবহার করার জন্য আপনার কারো অনুমতি বা অনেক টাকার প্রয়োজন নেই। আর এর সবচেয়ে বড় দুটি উদাহরণ হলো কোড আর মিডিয়া, তাই তো? একদম। আপনার মাটির পাত্রের উদাহরণেই ফিরে আসি। আপনি পাত্র বানাচ্ছেন, এটা আপনার বিশেষ জ্ঞান। ঠিক। কিন্তু যখন আপনি পাত্র বানানোর একটি অনলাইন কোর্স তৈরি করছেন, মানে মিডিয়া লিভারেজ ব্যবহার করছেন, তখন আপনি আপনার দক্ষতাকে বহুগুণ বাড়িয়ে ফেলছেন। আপনি একবার কোর্সটা বানালেন, কিন্তু হাজার হাজার মানুষ এটা কিনছে, শিখছে, এমনকি আপনি যখন ঘুমিয়ে আছেন তখনও। এই ব্যাপারটা আমার নিজের জীবনেও খুব সত্যি। আমি যখন লেখালেখি শুরু করি তখন ভাবতাম একটা আর্টিকেলের জন্য একবারই টাকা পাবো। কিন্তু এখন দেখি 5 বছর আগে লেখা একটা ব্লগ পোস্ট থেকেও মানুষ এখন আমাকে খুঁজে পাচ্ছে, আমার কাজ সম্পর্কে জানছে। এটা সত্যিই একটা শক্তিশালী ধারণা।
ঠিক তাই, নাভালের গোল্ডেন রোলটি হল কোড অ্যান্ড মিডিয়া আর দ্য লেভারেজ বিহাইন্ড দ্য নিউলি রিচ। নতুন যুগের ধনীরা কোড অথবা মিডিয়া ব্যবহার করেই তৈরি হচ্ছে। তাই যদি কোড জানা না থাকে তাহলে ব্লগ লেখা, ভিডিও বানানো বা পডকাস্ট করার মতো মিডিয়া তৈরি করা উচিত। এমন কিছু যা একবার তৈরি করে বারবার তার সুবিধা নেওয়া যায়। তাহলে সূত্রটা পরিষ্কার, নিজের ইউনিক স্কিল খুঁজে বের করো এবং কোড বা মিডিয়া সাহায্যে সেটাকে স্কেল করো। এটা শুনতে খুব শক্তিশালী লাগছে, কিন্তু একই সাথে কিছুটা যান্ত্রিকও মনে হচ্ছে। কিভাবে? আমরা কি তাহলে শুধু সম্পদ তৈরির মেশিনে পরিণত হব? এই দৌড়ের মধ্যে শান্তিটা কোথায়? এটাই সম্ভবত নাভালের দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অবহেলিত অংশ। আমরা প্রায় ভাবি আগে ধনী হয়ে নিই, তারপর সুখী হব। নাভাল বলেন এই ধারণাটাই মস্ত বড় ভুল। তাই নাকি? তার একটি খুব গভীর উক্তি আছে, ডিজায়ার ইজ আ কন্ট্রাক্ট ইউ মেক উইথ ইয়োরসেলফ টু বি আনহ্যাপি আনটিল ইউ গেট হোয়াট ইউ ওয়ান্ট। এর মানে কি? ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছাড়া তো মানুষ এগোতে পারে না। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা কি সবসময় খারাপ? নাভাল এখানে একটা সূক্ষ্ম পার্থক্য করেন। তিনি ডিজায়ার বা তীব্র আকাঙ্ক্ষা থেকে সাবধান থাকতে বলেন, যা মনকে ভবিষ্যতের ভাবনায় বন্দী করে রাখে। এর বদলে তিনি প্রেফারেন্স বা পছন্দের কথা বলেন। যেমন, আমার একটা মার্সিডিজ গাড়ি চাই, না হলে জীবন বৃথা। এটা হলো ডিজায়ার। আর এর মানে হলো ওই গাড়িটা না পাওয়া পর্যন্ত আমি নিজেকে অসুখী থাকার চুক্তিতে বেঁধে ফেললাম। ঠিক তাই। আর যদি একটা ভালো গাড়ি হয় তাহলে সুবিধা হয়, কিন্তু না হলেও আমি ভালো আছি, এটা হলো প্রেফারেন্স। এই মানসিকতার পরিবর্তনই বর্তমান মুহূর্তে সুখী থাকার চাবিকাঠি। তার মানে লক্ষ্য থাকবে, কিন্তু লক্ষ্যের সাথে নিজের সুখকে শর্ত দিয়ে বেঁধে ফেলা যাবে না। একদম। সুখী হওয়া কোনো গন্তব্য নয় যে সেখানে পৌঁছাতে হবে। এটি একটি দক্ষতা যা অর্জন করতে হয়। জিমে গিয়ে শরীর চর্চা করার মতো। হ্যাঁ, অনেকটা সেরকম। প্রতিদিন অনুশীলনের মাধ্যমে মনকে শান্ত এবং সুখী থাকার জন্য ট্রেন করতে হয়। হিংসা, তুলনা এবং অতিরিক্ত আশা, এগুলোকে তিনি মনের অসুখ বলে মনে করেন। বাহ। তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি সে নয় যার কাছে সবচেয়ে বেশি আছে, বরং সে যার সবচেয়ে কম প্রয়োজন। প্রয়োজন যত কমবে, মনের শান্তি তত বাড়বে। সম্পদ এবং সুখের পর নাভালের বইতে সিদ্ধান্ত গ্রহণ এবং স্বাস্থ্য নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আছে। এগুলো তো জীবনের জন্য খুব জরুরি। অবশ্যই। আমাদের জীবন তো আসলে আমাদের নেওয়া হাজার হাজার সিদ্ধান্তের সমষ্টি। ঠিক। সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে নাভালের একটি খুব শক্তিশালী নিয়ম আছে। ইফ ইউ ক্যান্ট ডিসাইড, দি আনসার ইজ নো। এটা তো খুব সহজ শোনায়, কিন্তু এর পিছনে যুক্তিটা কি? এর তাৎপর্য অনেক গভীর। যদি কোনো কাজ করবেন কি করবেন না তা নিয়ে মনে দ্বিধা বা দ্বন্দ্ব থাকে, তবে উত্তর হলো না। বিশেষ করে জীবনের বড় সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে। মনে শতভাগ নিশ্চয়তা না থাকে, তাহলে সেই পথে না এগোনোই শ্রেয়। কারণ যে কাজগুলো সত্যিই মহান, যে সম্পর্কগুলো সত্যিই খাঁটি, সেগুলো নিয়ে মনে সাধারণত কোনো দ্বিধা থাকে না। মন ভেতর থেকে জোরালো সায় দেয়। দ্বিধা মানেই আপনার অবচেতন মন আপনাকে কোনো বিপদ সংকেত দিচ্ছে। ইন্টারেস্টিং। আর স্বাস্থ্য? এই ইঁদুর দৌড়ে জীবনে আমরা তো স্বাস্থ্যের কথা প্রায়ই ভুলে যাই। নাভালের কাছে জীবনের অগ্রাধিকার তালিকাটা কেমন? তার কাছে অগ্রাধিকারের তালিকাটা খুব স্পষ্ট এবং আপসীন। 1 নম্বরে আছে শারীরিক স্বাস্থ্য, 2 নম্বরে মানসিক স্বাস্থ্য, তারপর 3 নম্বরে পরিবার ও সম্পর্ক, এবং এই সব কিছুর অনেক পরে একেবারে শেষে আসে কাজ বা টাকা। কাজ বা টাকা সবার শেষে? এটা তো প্রচলিত ধারণার একেবারে উল্টো। এর পেছনে যুক্তিটাও খুব সহজ এবং শক্তিশালী। তিনি বলেন, আ হেলদি ম্যান ওয়ান্টস 1,000 থিংস, আ সিক ম্যান অনলি ওয়ান্টস ওয়ান। অর্থাৎ একজন সুস্থ মানুষের হাজারটা ইচ্ছা থাকে। সে গাড়ি চায়, বাড়ি চায়, খ্যাতি চায়, কিন্তু একজন অসুস্থ মানুষের একটা ইচ্ছা থাকে, সুস্থ হওয়া। স্বাস্থ্যই হলো সেই ভিত্তি যার উপর বাকি সবকিছু দাঁড়িয়ে থাকে। সুস্থ শরীর ছাড়া কোটি কোটি টাকাও তো উপভোগ করা সম্ভব নয়। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, সূত্রটা দাঁড়াচ্ছে, প্রথমত নিজের বিশেষ জ্ঞান বা স্পেসিফিক নলেজ খুঁজে বের করতে হবে, এমন কিছু যা আপনার কাছে খেলার মতো মনে হয়। ঠিক। দ্বিতীয়ত, কোড বা মিডিয়ার মতো লিভারেজ ব্যবহার করে সেই জ্ঞানকে বহুগুণ বাড়িয়ে তুলতে হবে। তৃতীয়ত, সময় বিক্রি করার মানসিকতা থেকে বেরিয়ে এসে ব্যবসার মালিকানা বা ইকুইটি অর্জনের চেষ্টা করতে হবে, যাতে ঘুমের মধ্যেও আয় আসে।
এবং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সুখকে কোনো বাইরের বস্তু হিসেবে না দেখে নিজের ভেতরের শান্তি হিসেবে চর্চা করতে হবে। আর স্বাস্থ্যকে সবসময় যে কোনো পরিস্থিতিতে অগ্রাধিকার দিতে হবে। একদম। নাভালের দর্শন আমাদের শেখায় যে জীবনটা কোনো ইঁদুর দৌড় নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী খেলা, যেখানে সম্পদ এবং শান্তি দুটোই একসাথে অর্জন করা সম্ভব, যদি আমরা সঠিক নিয়মগুলো জানি এবং সেগুলো মেনে চলি। আজকের আলোচনা শেষে আমরা শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনার প্রতিদিনের কাজের মধ্যে এমন কোনটি আছে যা আপনার কাছে খেলা মনে হয়, কিন্তু অন্যরা সেটাকে কাজ হিসাবে দেখে? হয়তো আপনার স্পেসিফিক নলেজ সেখানেই লুকিয়ে আছে, আর আপনি এতদিন সেটাকে গুরুত্বই দেননি। এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার।